আজকের আমাদের টপিক স্টার্ট হচ্ছে পার্লামেন্ট থেকে। পার্লামেন্ট হচ্ছে একটা বড় পার্ট, যেমন ফান্ডামেন্টাল রাইট কত পার্ট ছিল, পার্ট 3। ফান্ডামেন্টাল রাইট বড় পার্ট ছিল, অনেকগুলো ভিডিও নিয়ে তৈরি করা হয়েছে, তেমনই পার্লামেন্ট একটা অনেক বড় পার্ট। আমাদের সংবিধানে টোটাল কয়টা পার্ট আছে মনে আছে? 20 মনে আছে কত পার্ট আছে? তিনটে দিন 22 পার্ট বুঝতে হবে, দেখানো হয়েছিল না 25 22টা আগে ছিল, এখন ওটা 25। পার্ট বুঝতে হবে, আর্টিকেল বুঝতে হবে, আর শিডিউল বুঝতে হবে। শিডিউল ছিল 8টা, বর্তমানে কয়টা? 12টা। ক্লিয়ার? এই তিনটা মাথায় রাখবা। যাকে আমাদের পার্লামেন্ট হচ্ছে পার্ট 5 এর, পার্লামেন্ট হচ্ছে পার্ট 5 এর আর্টিকেল নাম্বার মনে আছে 79 থেকে নিয়ে 122। বুঝা গেল কি বলবো? হ্যাঁ, 79 থেকে নিয়ে 122 এর মধ্যে পার্লামেন্টকে কি করেছে প্রেসক্রাইব করা হচ্ছে। এবার পার্লামেন্টের মধ্যে একটা জিনিস ভাবো, পার্লামেন্টে কি কোন অর্গান? আমাদের গভর্নমেন্টের তিনটা অর্গান বা তিনটা উইংস আছে, একটা লেজিসলেটিভ, একটা এক্সিকিউটিভ, আর একটা জুডিশিয়ারি। মাথায় রাখবা, ঠিক আছে? বলা হয় তিনটা, ডেমোক্রেসিতে তিনটা পিলার, ঠিক আছে? একটা হচ্ছে লেজিসলেটিভ, একটা এক্সিকিউটিভ, আর একটা জুডিশিয়ারি। আচ্ছা, লেজিসলেটিভ মানে এক কথায় ল মেকারস বডি, অর্থাৎ যারা লটা তৈরি করে। মাথায় রাখবা, প্রয়োজন নিচে লিখে নিবা। লেজিসলেটিভ কি? ল মেকারস বডি, অর্থাৎ যারা লটা তৈরি করে। এক্সিকিউটিভ ল অ্যাবাইডিং বা ল রেগুলেটিং বডি, যারা লটাকে কি করে লাগু করে। ইমপ্লিমেন্টিং বডি, লাগু করে। আর জুডিশিয়ারি তৈরিও করতে পারে, লাগুও করতে পারে। যেই লটা লেজিসলেটিভ বানিয়েছে, এক্সিকিউটিভ লাগু করেছে, সেটাকে চেক এবং ব্যালেন্সও করতে পারে জুডিশিয়ারি। বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা, লেজিসলেটিভের মধ্যে আমরা মেন লেজিসলেটিভের কোর সেন্ট্রাল পার্ট হচ্ছে পার্লামেন্ট, সেটাই আজকে আমাদের টপিক। পার্লামেন্টের মধ্যে আমরা ডিটেইলসে বুঝবো কি করে সেশন শুরু হয়। তার আগে বুঝবো আমরা পার্লামেন্ট জিনিসটা কি। পার্লামেন্টের মধ্যে যে রয়েছে লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট, সেটা কিভাবে তৈরি হয়, তাদের কম্পোজিশন কি, ডিটেইলসে বুঝবো। তারপরে নেক্সট ডে ভিডিওতে আমরা করবো যে কিভাবে পার্লামেন্ট কাজ করে। বোঝা গেল? চেষ্টা করবো আমরা তিনটা ভিডিওতে নামানোর। তো লেজিসলেটিভ পার্ট এর সেন্ট্রাল পজিশনে বসে আছে কে? পার্লামেন্ট। বোঝা গেল? এক্সিকিউটিভ মানে আমরা যে ডব্লিউবিসিএস এক্সাম দেবো, ইউপিএসসি এক্সাম দেবো, সেখান থেকে যে আইপিএস, আইএএস অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে অফিসাররা বেরোবে, তারা সেই এক্সিকিউটিভ পোস্ট হোল্ড করে থাকে। বোঝা গেল কি বললাম? তাহলে লটা তৈরি করলো কে? লেজিসলেটিভ বডি। লাগু করলো কে? এক্সিকিউটিভ বডি। এক্সিকিউটিভ বডি যখন লাগু করবে না, তখন অফিশিয়াল গ্যাজেটে পাবলিশ করে লটা, তারপরে লাগু করে সবসময়, ঠিক আছে? আর জুডিশিয়ারি ম্যাটার হচ্ছে যে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি হয়, যে সাংবিধানিক আইনটা সাংবিধানিক না অসাংবিধানিক, সেক্ষেত্রে জুডিশিয়ারি চেক করবে। কোনো ঝামেলা হয়েছে, পিটিশন দেওয়া হয়েছে কোর্টে বা সু ফাইল করা হয়েছে, তাহলে পরে জুডিশিয়ারি কি করবে? চেক করবে। পুরোটাই হচ্ছে কার আন্ডারে? জুডিশিয়ারি আন্ডারে। ক্লিয়ার? এইবার আমাদের যে পার্লামেন্ট রয়েছে, সেক্ষেত্রে দেখো আমি লিখেছি তিনটা ম্যাটার বুঝবা, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। পার্লামেন্ট তৈরি করা হয়েছে এই তিনটে জিনিস নিয়ে। কি কি? লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। সবসময় মাথায় রাখবে, এটা আমাদের পার্লামেন্টের মানে এটা নয় কিন্তু শুধু লোকসভা, শুধু রাজ্যসভা, পার্লামেন্টে নেওয়া হয়েছে। এবারে এখানে একটা প্রশ্ন তুমি বুঝতে পারবে, দেখো লোকসভার মধ্যে কিন্তু প্রেসিডেন্টকে নেয়নি, আর রাজ্যসভার মধ্যে কিন্তু প্রেসিডেন্টকে নেয়নি। তারপর প্রেসিডেন্টকে কি হিসেবে নেওয়া হয়েছে দেখো তো? প্রেসিডেন্টকে নেওয়া হয়েছে পুরো পার্লামেন্টের একটা পার্লামেন্টের একটা পার্ট নেওয়া হয়েছে প্রেসিডেন্ট। ক্লিয়ার? কি বললাম? লোকসভা, রাজ্যসভা যখন কোনো আইন তৈরি হবে, সেই আইনটা কার কাছে যাবে? প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট অফিশিয়াল গ্যাজেট স্ট্যাম্প মারবে, তারপরে আইনটা পাস হবে। প্রেসিডেন্টের কনসেন্ট ছাড়া কোনো আইন পাস হতে পারবে না। ক্লিয়ার? কি বললাম? একদিকে হচ্ছে লেজিসলেটিভ আইন কি করলো, একদিকে এক্সিকিউটিভ আইন কি করবে, মাঝখানে গিয়ে প্রেসিডেন্ট। এটা বুঝতে হবে। তার মানে কি, প্রেসিডেন্ট হচ্ছে এমন একটা মিডিয়েটর যেখানে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভকে জয়েন করবে প্রেসিডেন্ট। বোঝা গেল? এবার লোকসভারই আগে ইংলিশ নাম ছিল হাউস অফ পিপল, এটা ওই 1956 এ চেঞ্জ করা হয়েছে।
এবং রাজ্যসভার নাম ছিল কাউন্সিল অফ স্টেটস। স্টেটস থেকে বুঝতেই পারছো রাজ্যসভা, আর পিপল মানে জনগণ, জনগণ দ্বারা নির্বাচিত, দ্যাট ইজ লোকসভা। লোকসভা বেসিক্যালি নিচের চেম্বারে সদনে বসা হয়, এটার নাম হচ্ছে লোয়ার হাউস, আর রাজ্যসভা হচ্ছে আপার হাউস। এটা এতটুকু তো ক্লিয়ার। তো আমাদের যে সংবিধান এটা অ্যাডপ্ট করা হয়েছে বা ফলো করি বেসিক্যালি আমরা ব্রিটেনের সংবিধান। ব্রিটেনে সিমিলারলি এই যে হাউস অফ পিপল, ওটার নাম হচ্ছে হাউস অফ কমন, জনগণের হাউস, আর একটা হাউস অফ দ্য লর্ডস। ক্লিয়ার? আমরা যেমন প্রেসিডেন্ট, ওদের হচ্ছে ক্রাউন বা কিং অর কুইন। যেমন তোমার নাম শুনেছো হয়তো যে কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথ আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমানা জারি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর রেভিনিউ কালেক্ট করবে না। রেভিনিউ কে কালেক্ট করবে এখন? সরাসরি পার্লামেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট। কোন গভর্নমেন্ট? পার্লামেন্ট তো না, গভর্নমেন্ট, ব্রিটেনের গভর্নমেন্ট। অর্থাৎ 1600 সালে যে চার্টার অ্যাক্ট বা যে চার্টার এখানে ফরমানা নিয়ে আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে রাজত্ব করবে বলে, তখন যে কিং বা কুইন দিয়েছিল, অর্থাৎ বলা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডেরই কথা মতো, ইংল্যান্ডেরই অধীনে কাজ করে। পুরো কোম্পানিটা কার করে দিল? ইংল্যান্ডের গভর্নমেন্ট। বুঝা গেল? তো কুইন এলিজাবেথ ওয়ান কি করলো? ফরমানা, কুইন এলিজাবেথ ফরমানা জারি করলে বললো না, এখন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেভিনিউ নিবে না। কে নিবে? গভর্নমেন্ট। অর্থাৎ এবার বুঝতে হবে কেন এই সিস্টেমটা। দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা কাজ করতো না, অনেক বেশি এডুকেটেড ছিল, বিকজ ওরা সিভিল সার্ভেন্ট স্টুডেন্টস ছিল। ওরা সিভিল সার্ভেন্ট এক্সাম দিয়ে, এন্ট্রান্স এক্সাম দিয়ে ক্র্যাক করে তারপরে ওখানে চাকরি পেয়েছিল। এবার এখানে বুঝতে হবে যে ব্রিটেনে, অর্থাৎ ওদের পার্লামেন্টে কি হলো? একটা মোশন স্টার্ট হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়া থেকে কি করতে হবে? বের করতে হবে। ওদের পার্লামেন্টে দেখো কেন? ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি। এইবার ধরো মনে রাখবা সবসময় যে এই যখন ইলেকশন হয় প্রচুর ফান্ড আসে। ফান্ড কারা দেয়? পলিটিশিয়ানদেরকে ফান্ড দেয় বিজনেসম্যান। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এইবার ধরো কিছু বিজনেসম্যান রয়েছে, এরা ইন্ডিয়াতে বিজনেস করতে চায়, কিন্তু ইন্ডিয়াতে বিজনেস কে করতে দিচ্ছে না? ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাই ব্যবসা করে যাচ্ছে। তো এই যত কোম্পানি এরা সবাই ফান্ড দিচ্ছিল পলিটিশিয়ানদেরকে, এরা এখন কোথায় গেল? পার্লামেন্টে গিয়ে বললো যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই নিয়মটা করতে হবে। এদের প্রেশারাইজডের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে চিঠি দিয়ে বাধ্য করলো কে? ব্রিটেনের গভর্নমেন্ট। বুঝা গেল সিস্টেমগুলো কি বললাম? আচ্ছা, জানবি এর আরেকটা নাম সেম, লোয়ার হাউস এবং আপার হাউস। কিন্তু ইউএস এর যে পার্লামেন্ট, আমরা যখন পার্লামেন্ট বলি ওইখানে বলে কংগ্রেস। ইউএস এর কংগ্রেসে দেখো অনলি হাউস অফ দ্য রিপ্রেজেন্টেটিভ লোয়ার হাউস, হাউস অফ দ্য সেনেট আপার হাউস আমরা যেটাকে বলি। অর্থাৎ দেখো ইউএস এ প্রেসিডেন্ট অথবা কিং বা কুইনের কোনো রোল নাই। এখান থেকে বুঝতে হবে যে আমরা যেটা দেখলাম, একদিকে লেজিসলেটিভ আর একদিকে মাঝখানে কি ছিল? তার মানে দুটো আলাদা পার্ট। লেজিসলেটিভ ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করবে, এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করবে। ইউএসএ থেকে এইটা হবে আর হবে না, কেন? মাঝখানে কে নাই? প্রেসিডেন্টই নাই। বুঝতে পারছো কি বললাম? তার মানে ওইদিকে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ যাই বলো না কেন, রিপ্রেজেন্টেটিভ আর কাউন্সিল যাই বলো না কেন, একই ভাবে ওরা কি করে? কাজ করে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝলে না? এটা তো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি করবো আমরা? ফার্স্ট পার্টে আমাদের পার্লামেন্টারি কনসেপ্টটা চলে গেল। সেকেন্ড পার্টে কি আছে দেখো? কম্পোজিশন অফ দ্য টু হাউসেস, কম্পোজিশন অফ রাজ্যসভা। কম্পোজিশন করব। কম্পোজিশন মানে কাঠামো, কার? লোকসভা এবং রাজ্যসভা। ঠিক আছে, কেমন ভাবে করবো দেখো আমরা। যদি আমরা লোকসভাটা, রাজ্যসভা নিই, ঠিক আছে, রাজ্যসভা নিলাম। রাজ্যসভার মেম্বারের ক্ষেত্রে আমরা দেখবো টোটাল কত মেম্বার? 250। ক্লিয়ার? এই 250 মেম্বারের মধ্যে স্টেট এর থেকে যাবে কত মেম্বার? 238। রাজ্যসভাতে, রাজ্যসভাতে যে যাবে, রাজ্যসভায় 238 পিপল যাবে কোথা থেকে? এরা যাবে হচ্ছে, দেখো আমরা যদি সেন্টারের ক্ষেত্রে নেই, দুটো পার্ট, ভালো করে শুনবা। সেন্টারের ক্ষেত্রে দুটো পার্ট, একটা হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা, এটুকু বুঝতে পারছো? স্টেটের ক্ষেত্রে দুটো পার্ট, তাহলে কি কি বলতে পারবা? স্টেট
লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এবার এখানে দেখো, এটাকে আমরা এখান থেকে যে ব্যক্তিটা যাবে না ওকে বলে মেম্বার, মানে সদস্য হইল মেম্বার অফ কোথাকার লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখান থেকে শর্টে নিলাম এলইজি লেজিসলেটিভ এ ডাবল এস অ্যাসেম্বলি হলো। এখান থেকে এম নাও, এখান থেকে এল নাও, এখান থেকে এ নাও, কি পেয়ে গেলাম? এম। বুঝলাম এবার? তাহলে স্টেটের মধ্যে যাদেরকে আমরা ভোট দিচ্ছি 2026 ওয়েস্ট বেঙ্গলে ভোট হবে, যাদেরকে আমরা ভোট দিচ্ছি কেন দিচ্ছি? এমএলএ বানানোর জন্য। বিশেষ কয়েকটা স্টেট ছাড়া বিশেষ কয়েকটা স্টেটে লেজিসলেটিভ অ্যাসেম্বলিও আছে, আবার কাউন্সিলও আছে। আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি বলি অনলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কোনো কাউন্সিল নেই। তবে তৈরি করা যেতে পারে, অ্যাসেম্বলিতে যদি রেজলিউশন নিয়ে আসে তাহলে কাউন্সিল তৈরি হতে পারে, অ্যাসেম্বলি রেজলিউশন নিয়ে এসে কাউন্সিল বন্ধ করতে পারে। আমাদের নাই, ওই ডিটেলসে যাচ্ছি না। এবার মেম্বারস অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ধরো আমাদের স্টেটে আমি ধরে নিচ্ছি 273 পার্সন আছে। এখান থেকে রাজ্যসভায় বললো 36 জন যাবে। কয়জন যাবে? তো 273 থেকে যখন 36 জন যাবে, আমি ওয়েস্ট বেঙ্গলের কথাই যদি বলি, দেখো ওয়েস্ট বেঙ্গলের লেজিসলেটিভ অ্যাসেম্বলি কতগুলো সিটের উপরে ভোট হয়? 273 ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট। এখান থেকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে রাজ্যসভায় যাবে কয়জন? 36 জন। এরকম প্রত্যেকটা স্টেট থেকে যাচ্ছে। বুঝতে পারছো আমি কি বললাম? প্রত্যেকটা স্টেট থেকে, কোন স্টেটে একজন, ত্রিপুরা থেকে একজন যাবে, কোন স্টেট থেকে 3 জন যাবে, বেসড অন দি পপুলেশন। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা স্টেট থেকে গিয়ে এখানে কত ফিল করবে? 250। তার মধ্যে স্টেট থেকে যাবে কতজন? টোটাল 250 জন কোথায় রয়েছে? রাজ্যসভায়। 250 এর মধ্যে ভাঙলাম 238 আর কত? 12। 238 আসছে কোথা থেকে? টোটাল স্টেট আর ইউটি মিলায়। আর 12 জন আসবে কোথা থেকে? প্রেসিডেন্ট নির্বাচিত করবে। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত করবে রিজন থাকতে হবে, স্পোর্টসে ভালো হতে হবে, বা স্পোর্টস জানতে হবে তাকে, লিটারেচার, মিউজিক বা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিতে থাকলে পরে প্রেসিডেন্ট 12 জনকে যে ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবে। 238 এর মধ্যে ডিভিশন করব। একটা থাকবে হচ্ছে তোমার স্টেট থেকে, একটা আসবে ইউটি থেকে। এখানে স্টেট থেকে কতজন, ইউটি থেকে কতজন? 230 আর 8, 225 আর 8 না, বর্তমানে অ্যাকচুয়ালি বলে দিচ্ছি আমি 230 আর 8 এটা টোটাল। বর্তমানে সিনারিও একটু আলাদা। বর্তমানে সিনারিও হচ্ছে 245 টোটাল। ক্লিয়ার? এখানে 5 জন কম, তাহলে কত হলো? 225। এখানে 8 জনই আছে, কত হয়ে গেল? 233। আর এখানে কত হয়ে গেল? 12। কত হলো মোট? ক্যালকুলেশনটা বুঝতে হবে অঙ্কের মতো। খালি স্টেট থেকে 5টা কমলো, অর্থাৎ এইখান থেকে 5টা কি হয়ে গেল? কমলো। এখান থেকে 5 কমালে কত হয়ে যাবে? 245। এখান থেকে 5 কমালে 225। বুঝে গেলাম? এবার মনে জানবে না স্যার 5টা কেন কমাইলো? কেন বলো তো কমাইলো? কাশ্মীরের জন্য, পিওকে এর জন্য রেখে দিয়েছে, এটা পাকিস্তান অকুপেট করে রেখেছে। ক্লিয়ার? এবার আসছি আমরা কোথায়? লোকসভায় মোট মেম্বার কত আছে? 552। এখানটায় 12 জন আসবে, 20 জন আসবে হচ্ছে ইউটি থেকে, 2 জনকে নেবে কে? অ্যাংলো ইন্ডিয়ান থেকে। বাকি রইল কত? বাকি 530, তাই না? 530। এক সেকেন্ড, হ্যাঁ ম্যাডাম সেটা এখানে বসো, আর দুটো কাজটা করি। দেখো 530 জনকে সিলেক্ট করলো কোথা থেকে? স্টেট এবং ইউটি মিলায়, রাইট? 20 জনকে না প্রেসিডেন্ট, না 20 জন ইউটি। 530 শুধু স্টেট, 20 জন ইউটি আর 2 জনকে প্রেসিডেন্ট। এবার এখানে 2 জনকে প্রেসিডেন্ট নির্বাচিত করবে, এই 2 জন হবে অ্যাংলো ইন্ডিয়ান। তবে অ্যাংলো ইন্ডিয়ান কারা? অ্যাংলো ইন্ডিয়ান হচ্ছে, ধরো ব্রিটিশরা যখন ভারতে ছিল তখন ধরে নাও এই ব্যক্তিটা এই মহিলাকে বিয়ে করেছিল, ঠিক আছে? এইবার স্বাধীনতার পরে এই ব্যক্তিটা কোথায় চলে গেল? ভারত স্বাধীনতার পরে চলে গেল কোথায়? ইংল্যান্ড। এইবার এই মানুষটা বা এই মহিলাটা এর নেক্সট জেনারেশন যারা জন্মগ্রহণ করবে তাদেরকে আমরা কি বলবো? ইন্ডিয়ান না ব্রিটেন? স্যার বলা যাবে না।
কিছুই বলা যাবে না। এদেরকেই বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান। বুঝতে পারছেন কি বললাম? এদের যারা নেক্সট জেনারেশন, যারা আমাদের ভারতে রয়ে গেছে, তাদেরকে আমরা কি বলবো? অ্যাংলো ইন্ডিয়ান। সেখান থেকে প্রেসিডেন্ট শুধুমাত্র কয়জনকে নিবে? 2 জনকে। বুঝতে পারছো? এখান থেকে 20 জনের কোয়ার থেকে, ইউনিয়ন টেরিটরি থেকে, আর 530 জনের কোয়ার থেকে, স্টেট থেকে। বর্তমানে সিনারিও কি? বর্তমানে সিনারিও হচ্ছে 545। ক্লিয়ার? 545। 545 কে আমি রাউন্ডে রাখলাম এইখানে এক লাইনে, তাহলে মাইনাস করবো 7 জন। 7 কমলো, এখান থেকে কমবে 6, কত হবে এখানে? তাহলে 524। এখান থেকে কমবে 1, কত হবে? 19। আর এখানে 2, মিলে কতটা হয় কিনা? 545। আচ্ছা, বুঝে গেল সিস্টেমটা? তাহলে রাজ্যসভা দেখলাম মোট 250, 238 প্লাস 12, 238টা হচ্ছে স্টেট থেকে, আর 12 জন হচ্ছে প্রেসিডেন্ট। এটা কোথাকার? রাজ্যসভা। 238 বাংলা বাবার, 230 আর 8, 230টা হচ্ছে স্টেট, আর 8টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। কিন্তু বর্তমান সিনারিওতে তা আছে কি না? বর্তমানে 5টা হাতে লাগছে 250 থেকে। কেন? কাশ্মীরের জন্য। যেদিন পিওকে ইন্ডিয়া পাবে সেই দিন আবার ওই জায়গা 5টা এমএলএ ওখান থেকে নিয়ে 5টা ঢুকাই দেবে। বুঝতে পারছো কি বললাম? তাহলে এখানে কত হলো? 245। এটাকে ভাঙলে 225 স্টেট আর ইউটি, আর 12 হচ্ছে প্রেসিডেন্ট দ্বারা নির্বাচিত। লোকসভার সিনারিও সেম দেওয়া আছে, বুঝে গেছে? বর্তমানে হচ্ছে 545, সেখানে আসলো 524টা স্টেট থেকে, 19টা আসলো ইউটি থেকে, আর 2টা আসলো অ্যাংলো ইন্ডিয়ান দ্বারা নির্বাচিত। বোঝা গেল? এইবার তাহলে আমাদের কম্পোজিশন কমপ্লিট হয়ে গেল কিসের কিসের? লোকসভা এবং রাজ্যসভা। নেক্সট পয়েন্ট কি আছে? সিস্টেম অফ ইলেকশন টু লোকসভা। ওকে, আরেকটা রাজ্যসভা আছে। সিস্টেম অফ ইলেকশন টু রাজ্যসভা, উপরে মনে রাখো। সিস্টেম অফ ইলেকশন টু দি রাজ্যসভা। রাজ্যসভায় কিভাবে ভোট দেওয়া হয়? রাজ্যসভার মেম্বার আসলো কোথা থেকে? বুঝলাম আমরা এমএলএ গুলোই আসলো। এইবার যখন ভোট হলো, এবার রাজ্যসভার ক্ষেত্রে যে ভোটটা হয় সেটা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, আর লোকসভার ক্ষেত্রে ভোট হয় অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সিস্টেম ভোট। দুটো পার্থক্যটা কি? লোকসভার ক্ষেত্রে কি বললাম? অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সিস্টেম ভোট। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সিস্টেম ভোটের বর্তমান সিনারিও হচ্ছে 18 ইয়ার্স। বুঝা গেল কি বললাম? যাদের বয়স 18 ইয়ার্স ঊর্ধ্বে তারাই একমাত্র ভোট দিতে পারবে। তবে এটা 1988 সালে অ্যামেন্ডমেন্ট হয়, সেই ক্ষেত্রে তার আগে 21 বছর ছিল হচ্ছে মিনিমাম এজ ব্র্যাকেট। 1988 এর পরে এটা 18 বছর। বুঝতে পারছো কি বললাম? আর তার আগে তো যখন ব্রিটিশরা ছিল তখনও ভোট ছিল, বাট জমিদার যারা জমি ছিল, যারা টিচার, এমনকি চাষ করতো, মানে অনেক জমি ছিল, রাজা, তারাই একমাত্র কি করতে পারতো? ভোট দিতে পারতো। যাক, এবার রাজ্যসভার ক্ষেত্রে কি বললাম? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম। এইটার ক্ষেত্রে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, এই ক্ষেত্রে এমন কোন সিস্টেম নাই যে 18-21 বছরের ব্যাপারটা। এই ক্ষেত্রে এখানে যে মেম্বার আছে না, এদের মধ্যে কি হবে? ভোট হবে। আমাদের স্টেটে 273 সিট, আমরা অ্যাপ্রক্সিমেট মানে আইডিয়া করে ধরলাম, কেন? বোঝার জন্য। সেখান থেকে আসলো কতজন? 36 জন। এইবার 273 এর মধ্যে কে সিলেকশন করবে? কোন 36 জন যাবে? না, চিফ মিনিস্টার। পুরোপুরি চিফ মিনিস্টারের হাতে। চিফ মিনিস্টার কি অন্য পার্টির লোককে এখানে পাঠাবে? বুঝতে পারছো কি বললাম? এইবার এই ক্ষেত্রে যে সিলেকশনটা হয় কি বললাম? সিঙ্গেল। আচ্ছা, না ভুল হলো। এই 273 থেকে 36 জন আসবে, চিফ মিনিস্টার সিলেকশন করবে না। এটা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমেই আসবে। ক্লিয়ার? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মানে হচ্ছে এখানটা ব্যালট পেপারে ভোট। 273 জন ভোট দিবে মোড়ে মোড়ে। মানে তোমাদেরকে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট একটা ম্যাথমেটিক্যাল প্রসেস, এর নির্দিষ্ট একটা ক্লাস করা যাবে কি করে এটা হচ্ছে। কাউন্টিং হয়, হ্যাঁ, জাস্ট শর্টে বলি এ বি সি ডি কাউন্টিং হয়। এ যদি ফেল করে যায় তাহলে বি সি ডি ভোট আবার মার্জ হবে, আবার পার্সেন্টেজ হবে, বের করবে। লম্বা প্রসেস রয়েছে, পরে বুঝাই দেবো এটা। আর লোকসভা কি করে বললাম? অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ সিস্টেম। কনস্টিটিউয়েন্সির ব্যাপারটা বুঝবো আমরা, যেটা লোকসভার ক্ষেত্রে রয়েছে। রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু এমন কোনো সিস্টেম নেই।
দেখবা কনস্টিটিউয়েন্সি মানে ধরো আমি একটা ব্লকস বানাচ্ছি, ধরে নিচ্ছি এটা ওয়েস্ট বেঙ্গল, ক্লিয়ার? ওয়েস্ট বেঙ্গলের আমি জেলা হিসেবে বলবো না, এরিয়া হিসেবে বলবো, ধরে পার্থক্য বুঝতে হবে। এরিয়ার মধ্যে রাখবো পপুলেশনকে, নট স্কয়ার কিলোমিটার। কি রাখবো আমরা? পপুলেশন। টোটাল আমরা ধরে নিচ্ছি টোটাল 1 লক্ষ ক্যাপাসিটি বা 1 লক্ষ আমাদের পপুলেশন রয়েছে টোটাল, ঠিক আছে? আর আমি বক্স বানাইলাম ধরে নাও 11টা। কটা বানালাম এখানে? দেখো টোটাল বক্স বানাচ্ছি আমি 10টা, 9, এদিকে 9 রাখলাম, এদিকে আমি 10 রাখলাম। দেখো 10টা আছে বক্স, বুঝতে পারছো আমি কি বললাম? তো টোটাল যদি 10টা হয়, এক একটা বক্সে আমি কয়জনকে রাখবো? টোটাল আমার 1 লক্ষ ক্যাপাসিটি, এক একটা বক্সে আমি 10,000 রাখবো। বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে 10,000 জন নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ একটা স্টেটে যত লোক আছে ওই লোককে কনস্টিটিউয়েন্সিতে ভাগ করবে, কিন্তু কন্ডিশন একটা, মিনিমাম 6 মিলিয়ন মানে 6 লক্ষর বেশি পপুলেশন ওই স্টেটে হইতে হবে। ধরেন 6 মিলিয়ন মানে 60 লক্ষ। তো আমি ধরে নিচ্ছি এখানে 60 লক্ষ আছে। কত লক্ষ আছে? 60 লক্ষ ক্যাপাসিটি ধরে নিচ্ছি। তো 10টা যদি আমার এখানে এরিয়া ভাগ হয়, একটাতে কত হবে? 6 লক্ষ, একটাতে হচ্ছে 6 লাখ। তার মানে কি, ধরো বাগডোগরা শিলিগুড়ি মিলিয়ে 6 লাখ পপুলেশন হয়ে গেল। এখান থেকে বিজেপি থেকে একটা দাঁড়াবে, টিএমসি থেকে একটা দাঁড়াবে, সিপিএম থেকে একটা দাঁড়াবে ক্যান্ডিডেট, ক্লিয়ার? ধরো দার্জিলিং, সুকনা, গ্যাংটক, কার্শিয়াং, মিরিক এই সব নিয়েও আমাদের 6 লাখ হলো না, তাহলে সমস্যা। এবার আরো কালিম্পং দেখবে, ওসব সব মিলিয়ে 6 লাখ হচ্ছে পপুলেশন, তখন গিয়ে একজনকে দাঁড় করে। সো এরিয়া হিসেবে হচ্ছে না, কি হিসেবে হচ্ছে? পপুলেশন ওয়াইজ হচ্ছে। বুঝা গেল কি বললাম? এটা কি ক্ষেত্রে আমরা দেখলাম? লোকসভার ক্ষেত্রে পপুলেশন ওয়াইজ কনস্টিটিউয়েন্সিতে ভাগ করলে। এবার সমস্যা দাঁড়াচ্ছে একটা, এবার ধরো আমাদের এখানে 6 লক্ষ করে আমি নিলাম কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, বিহারে যদি আমি 4 লক্ষ করে নিই আনফেয়ার হয়ে যাবে। তাহলে ওখানকার হিসেবে পপুলেশন হিসেবে ওখানে বেশি সিট পাই যাচ্ছে। তো বলে দুটো ডিমার্কেশন করলো। নাম্বার 1 ডিমার্কেশন ইন্টারস্টেট, অর্থাৎ একই রাজ্যের মধ্যে সমান স্তরে জনসংখ্যা অনুযায়ী সদস্য সংখ্যা ভাগ করে দিল। আর একটা ভ্যারিয়াস স্টেট, অর্থাৎ সব কয়টা রাজ্যের মধ্যে যে অনুপাত হবে, কিসের অনুপাত? উপরে জনসংখ্যা, নিচে কনস্টিটিউয়েন্সি সমান হইতে হবে। তার মানে কি, যে ব্যাপারটা বুঝাচ্ছি, তাহলে 2 নম্বর হচ্ছে ইচ এন্ড এভরি স্টেট। এইবার এই জনসংখ্যাগুলিকে আমাদের কেন্দ্র ইলেকশনের ব্যাপারটা কার হাতে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বাড়িতে নিশ্চয়ই ভোটার কার্ড আছে, দেখবে লেখা আছে উপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পুরো হাতেই জিনিসগুলো রয়েছে। এবার এইখানে 6 লক্ষে একটা কনস্টিটিউয়েন্সি, 7 লক্ষে একটা কনস্টিটিউয়েন্সি, কি হোক 10 লক্ষ, এই জিনিসগুলো জনগণনার উপর নির্ভর করে। যখন ভারত স্বাধীনতা লাভ করেছিল, তারপরে 1952 থেকে নিয়ে 1972, 62, তারপরে 2001, 2003, তো অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয় এবং জনগণনা হয়। 2001 সালে বললো যে লাস্ট জনগণনা যে হয়েছিল, সেটা ভালো করে বুঝবা, 72 সালে লাস্ট জনগণনা হয়েছিল। কবে? 72 সালে। 72 সালের জনগণনাটাকে 92 সালে বললো। 92 সালে যে ভোট, এরপর থেকে ভোটটা 72 সালের নিয়ম মেনে হবে। 92 বললো কোন সালে জনসংখ্যা অনুযায়ী হবে? 72 সালে। 2001 সালে বললো 92 মতো করে হবে। 2003 বললো 2001 এর মতো করে হবে। আলটিমেট 72টাই লাস্ট সেন্সাস, মানে 72 সালে যে জনগণনা ছিল ওর উপর বেস করে এই সংখ্যাগুলি ভাগ করবে। বুঝতে পারছো কি বললাম? নতুন করে 2026 এন্ডিং ডেট আছে। 2001 সালে বললো আর 25 বছর এক্সটেন্ড করবে। 2001 প্লাস 25 কত হয়ে গেল? 26। এবার 2026 সালের পরে আবার জনগণনা হবার কথা। যদি হয় তাহলে পরে আপস এন্ড ডাউন হয়ে যাবে। অর্থাৎ যদি জনগণনা হয়, কনস্টিটিউয়েন্সির যে জনসংখ্যা অনুযায়ী সিট হয়, তো তাহলে ধরো আমাদের এখান থেকে এখন 36 জন যাচ্ছে, বেশিও যেতে পারে। অন্য স্টেট থেকে ধরো 70 আসছে, কমেও যেতে পারে। তাহলে পুরো আপস এন্ড ডাউন হয়ে যাবে না?
বুঝতে পারছো আমি কি বললাম? এইখানটা লোকসভার সিটও কি হয়ে যাবে, আপ এন্ড ডাউন হয়ে যাবে স্টেট ওয়াইজে, পুরো জিনিসটা কি হবে, ঘুরে যাবে। তো জনসংখ্যা সেন্সাসটা 1972 লাস্ট, তারপরে আর হয় নাই, ওই নেমে চলে যাচ্ছে, বিকজ এটা রেশিওতেই ঘটে, তো খুব একটা সমস্যা হয় না। আর একটা হচ্ছে এসসি এসটি রিজার্ভেশন, বলা হয়েছে যে এটা একমাত্র পপুলেশন ওয়াইজ হয়। ধরো কোনো জায়গায় প্রচুর এসসি এসটি সংখ্যা রয়েছে, ধরো এখানটাতে এই স্টেটের মধ্যে ধরো এই ইয়েতে 6 লক্ষ এসসি এসটি, তাহলে একটা সিট রিজার্ভ করে রাখতে হবে। স্বাধীনতার পরে বলা হয়েছিল যে খুব সম্ভবত 1962 যখন হলো, যখন আমাদের কনস্টিটিউশন তৈরি করা হলো, তখন বলছিল 10 বছর এর জন্য এসটি এসটি দের রিজার্ভেশন রাখা হলো। তারপরে যদি আমাদের সোসাইটি ইকুয়ালিটি স্ট্যাটাস হয়ে যায়, সেই রিজার্ভেশনটা কি করে দিবে, তুলে দিবে। কিন্তু ওইটা 10 বছর করতে 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 এক্সটেন্ড হতে হতে আজকেও সেই রিজার্ভেশনটা রেখে গেছে, সোশ্যালি এখনো এসসিরা এবং এসটিরা সেই ইকুয়ালিটি স্ট্যাটাসে আসে না। বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, কিন্তু কনস্টিটিউশনে রাখা হয়েছে যখন স্ট্যাটাস ইকুয়াল হয়ে যাবে তখন কিন্তু এটা তুলে দিবে। এই এসসি এসটির উপর রিজার্ভেশনের ব্যাপারটা ওদের নির্বাচিত সদস্য এই ব্যাপারটা তুলে দিবে। কিন্তু তাই বলে এসসি এসটিটা যে শুধুমাত্র এসসি এসটি সিট থেকে লড়বে এমন কোনো নির্ধারিত ব্যাপার নেই, তারা জেনারেল সিট থেকেও ইলেকশন লড়তে পারে। বুঝতে পারছো কি বললাম? তাই বলে যে এসসি এসটি ক্যান্ডিডেট আমরা কি, আমরা হচ্ছে ভোট দিতে যাচ্ছি, বুঝবা? আমরা ভোট দিতে যাচ্ছি, কাকে ভোট দিব? আমার ইচ্ছা মতো যে দল রয়েছে সেই দলকে আমি ভোট দিব। যদি আমি এসসি হই বা আমি যদি এসটি হই, তাই বলে কি আমি শুধু এসসি এসটি কে ভোট দিব? না, আমি জেনারেল যে ক্যান্ডিডেট তাকেও আমি কি করতে পারি, ভোট দিতে পারি। এই জায়গাটাই ডিফারেন্সিয়েট ছিল কার কার, মোহাম্মদ আলী জিন্না এবং গান্ধীজি। জিন্না বলল যে ঠিক আছে একসঙ্গে থাকতে পারবো, কিন্তু আমাদের সেপারেট ইলেকট্রাল সিস্টেম থাকবে, অর্থাৎ যে মুসলিম সম্প্রদায় রয়েছে একমাত্র ওদের মধ্যে সিট লাগবে, নাম্বার 1, নাম্বার 2 মুসলিমরাই মুসলিমদেরকে কি দিবে, ভোট দিবে। আলটিমেট না চাইতেই ভারতের মধ্যে ডিভিশন হয়ে গেল, ওটা বন্ধ করলো। যখন এটা বন্ধ করলো মানে গান্ধীজি এক কথা না, ডক্টর বি আর আম্বেদকর এক কথা না, তারপরে তারা ডিমান্ড করলো কিসের, পাকিস্তানের ডিমান্ড তো আগের থেকেই আসতেছিল, বাট তারপরে তারা বুঝতে পারলো যে তাদের যে কমিউনিটি, তাদের চিন্তাধারা হচ্ছে, তাদের যে কমিউনিটি তারা এখানে সেফ নয়। তারপরে বিভিন্ন পলিটিক্যাল ম্যাটার রয়েছে এখানে। তো আমাদের টপিক ছিল হচ্ছে এসসি এসটি রিজার্ভেশন। তারপরে কি আছে দেখো, ডিউরেশন বলা হচ্ছে রাজ্যসভা যখন একবার শুরু হয়েছে শেষ হবে না, বুঝবে? রাজ্যসভা যখন একবার শুরু হয়েছে বলা হলো রাজ্যসভা কোনোদিন কি হবে না, ডিসলভ, শেষ মানে ডিসলভ, এখানে ডিসলভ হবে না। বাট লোকসভা প্রতি 5 বছর অন্তর অন্তর ডিসলভ হবে। বুঝে গেল? 545টা যে মেম্বার রয়েছে, ধরো এটা কোন সাল, 2024, ধরে নিচ্ছি 2027 সালে ধরে নাও, চলো 24 28 ধরলাম, 2028 সালে কি হবে, ভোট হবে। 2023 থেকে 2028 এর আমাদের কিন্তু আমাদের সংবিধানে বা আমাদের ভারতের যে ভোট সিস্টেম এক্স্যাক্টলি মাস আর ডেট দেওয়া না, ইউএসএ তে দেওয়া আছে, এক্স্যাক্টলি ওই মাসের ওই ডেটেই ভোট হবে। বুঝতে পারছো কি বলে? ধরো মার্চ মাসে ভোট হবে, তো মার্চ মাসের আগে প্রেসিডেন্ট যে লোকসভা রাজ্যসভা যে মোশন যেগুলো চলে না, ওগুলোকে লোকসভাটাকে ডিসলভ করে দেয়, যার কোনো মোশন চলবে না। যত ক্যান্ডিডেট যত মেম্বার ছিল সবাই স্টেপ ডাউন করলো। তারপরে আবার পলিটিশিয়ানসরা বা যারা প্রত্যেক রাজ্যের সিএমরা দেখবে আমাদের যে ইয়ে মাঠ রয়েছে অর্থাৎ গড়ের মাঠ, সেখানটা এইবার ভোটের আগে মমতাদি অ্যানাউন্সমেন্ট করলো যে কতজন মেম্বার ওর দল থেকে কে কে রয়েছে ভোটে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, প্রচার শুরু হয়ে গেল, অর্থাৎ নতুন করে কি হলো, লোক বা নতুন করে ক্যান্ডিডেট নির্বাচিত হলো। এবার ভোট হবে, কে কোন পার্টিকে ভোট দিবে। হ্যাঁ দোকান আছে।
পর পরে প্রেসিডেন্ট কি করবে, স্টেপ ডাউন করে দিল, ডিসলভ করে দিল, আবার তারপর প্রত্যেকটা স্টেটের সিএম বা সিলেক্টিভ যে অথরিটি রয়েছে তারা ক্যান্ডিডেট নির্বাচিত করবে, আবার ইলেকশন হবে, আবার কি হবে, ভোট হবে। তারপর সিস্টেম রয়েছে, কোন জায়গায় ধরো অপোজিশন পার্টি নাই, তাহলে কি হবে, যে একটা ক্যান্ডিডেট ছিল ওই তো 10টা ভোট পাক আর 1000টা ভোট পাক, জিতেই গেল। বুঝতে পারছো আমি কি বললাম? কোন জায়গায় কোনো মেম্বারই নাই, ওই জায়গাটা আবার ভোট হবে। তো সিস্টেম গুলো অন্য রকমের আছে, যখন শুধু লোকসভা করবো তখন বুঝবো আমরা এটা। ক্লিয়ার? তো প্রত্যেক 5 বছর পর পরে কি হবে, লোকসভাটাকে ডিসলভ হয়ে গেল, লোকসভার ক্ষেত্রে আবার নতুন করে কি হবে, ভোট হবে। কিন্তু এখানে কিন্তু ক্যাচ আছে, ন্যাশনাল এমার্জেন্সি লেগে গেল। ন্যাশনাল এমার্জেন্সি লেগে গেল, ভারতের সংবিধানে বলছে, ভারতের সংবিধানে বলা যে আমাদের সংবিধানে এমন কোনো দিন আসবে না যখন গভর্নমেন্ট থাকবে না। বুঝবা? ন্যাশনাল এমার্জেন্সি টাইমে গভর্নমেন্ট যদি না থাকে, অর্থাৎ যে লোকসভাটা ধরো মাঝখানে ডিসলভ হয়ে গেছে, নতুন করে আসেনি, সমস্যা হয়ে যাবে। এক হাতে আমি ক্যান্ডিডেট পাবো, তারপরে আমি আর এক হাতে ক্যান্ডিডেট ছাড়বো। বুঝতে পারছো আমি কি বললাম? যখন ন্যাশনাল এমার্জেন্সি হবে তখন প্রেসিডেন্টের পাওয়ার আছে যে এই লোকসভাটাকে টার্নিং ইয়ারে 1 বছর 1 ইয়ার কি করতে পারবে, এক্সটেন্ড করতে পারবে। ধরো 2028 এ ন্যাশনাল এমার্জেন্সি লেগে গেল, প্রেসিডেন্ট বলবে 2019 পর্যন্ত এটাকে কি করতে হবে, চালু করতে হবে। 2019 এও যদি শেষ না হয় আবার বলতে পারে 2030 পর্যন্ত চলতে পারবে। অর্থাৎ প্রত্যেক 1 বছর পর পর চাইলে কি করতে পারবে, এক্সটেন্ড করতে পারবে, কিন্তু 1 বছরের বেশি একবারে করতে পারবে, এটা বুঝতে হবে। আমাদের সংবিধানে বলছে 1 বছর পর পর কি করতে পারবে, রিনিউ করতে পারবে, কিন্তু একবারে 2 বছর বলা হয়নি। যেই ন্যাশনাল এমার্জেন্সি শেষ হয়ে যাবে তারপর বললো উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে, ধরো এই টেনুরটা শেষ হয়ে গেছিল, 6 মাসের মধ্যে ভোট করে আবার নতুন নিয়ে আসতে হবে। বুঝতে পারছো কি বললাম সিস্টেমটা? আচ্ছা, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে কি বললাম, একবার শুরু হয়ে গেলে আর কোনদিন শেষ হবে না। এইবার একটা সমস্যা, রাজ্যসভায় প্রতি 2 মাস অন্তর অন্তর সিলেকশন হয়। কেমন? 36 থেকে আমি 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলাম, কত হয়ে গেল, 12 ক্যান্ডিডেট। কতজন হলো? ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যসভায় আসবে কয়জন, 36। কিন্তু ধরে নিচ্ছি আমি, বুঝবা কি বলছি, 2021 এ, 2023 এ, 2025, বুঝবা কি বলছি, তার আগে আমরা ধরে নিচ্ছি 2019। এখানে কয়জন আছে, 36 জন আছে। 2021 এ আসলো, এখান থেকে 12 জনকে কি করে দিবে, বের করে দিবে, কয়জন থাকলো, 24 জন। এই 12 জন কি হলো, বেরিয়ে গেল। যখনই 2021 আসলো 12 জন আবার নিবে কোথা থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট। কয়জন নিল আবার 12 জন ডব্লিউবি, মোট কত হয়ে গেল আবার। নেক্সট ইয়ারে এইখান থেকে 12 জনকে মাইনাস করে দিবে, কত হলো আবার 12 বের করলো, কত হলো 12। এখানে কত ছিল, এখান থেকে আবার 12 নিয়ে আসবে, কত হলো মোট। নেক্সট ইয়ারে এই 12 কে আবার বের করে দিবে, 0। এখানে কত ছিল, 24 ছিল, ওইখান থেকে আবার 12 নিয়ে আসবে, কত হয়ে গেল। অর্থাৎ প্রতি বছর আগের 12 জন করে আউট করবে। এইবার সমস্যা দাঁড়াচ্ছে, যখন প্রথম 51 সালে আমাদের সব তৈরি হয়ে গেল, 53 সালে প্রথম কোন 12 জন বের হবে। বুঝতে পারছো কি বললাম, হলো লটারি। বুঝে গেছো কত দেখো টেকনিক্যাল ম্যাটার রয়েছে। এবার হয়ে গেল কি লটারি, লটারিতে আমি 12 বললাম ওয়েস্ট বেঙ্গলকে বোঝানোর জন্য। এখানটা যদি আমি আসি ভাগ 3, 3 8 24, 81 ধরলাম, 81.336 ধরলাম, 81 জনের কি হলো লটারি। প্রথম 81 জন কারা বেরোবে, এরা যদি একবার বেরিয়ে যায়, সংবিধানে বললো আবার কি এই 81 জনই ওখান থেকে এখানে আসতে পারবে না, এখানে অ্যাড করলাম 12 আমি, আচ্ছা 12 রাখি বুঝতে সুবিধা হবে। বললো এই 12 জন তো বেরিয়ে গেল, এই 12 জন বেরোলো, ওইখান থেকে 12 জন আসলো এখানে, এই 12 কি 12 হইতে পারে কি পারে না, তোমাদের কি মনে হয়, হইতে পারে। তার মানে এই 12 জন যদি এখানে স্টেবল থাকে, বোঝা গেল কি বললাম, তাদেরকে যদি মনে হয় যে সিঙ্গেল ভোট সিস্টেম যদি মেজরিটি পায়, এই 12 জন আবার আসতে পারে, এই 12 জন আবার এখানে এসে 36 বানাতে পারে। তাহলে এই 12 জন যদি এবার আসলো, এদের এবার 6 বছর ফিক্সড হয়ে গেল।
কারণ এখান থেকে 12 যাবে, আবার 12 যাবে, তারপরে আবার এরপরে যাবে, তাহলে একবার অতসব আসলে মোট 6 বছর। যারা 12 জন মাইনাস হয়ে যাচ্ছে ওরা কোথায় যাচ্ছে? এখানে যদি বেড়ে গেল, যদি এরা এখানে সিট থাকে ভালো, ভোট সিস্টেম আবার আসতে পারে, ডিপেন্ড করছে মেজরিটি পাচ্ছে কিনা। ওইখানে যদি পজিশনে না থাকে, এরা একদম পার্টিতে বসে থাকবে, আবার ওয়েট করবে, যদি কোনো পার্টি লিড করে আবার দাঁড়াবে। বুঝতে পারছো? যদি সিট খালি থাকে তাহলে ওরা ওখানে, তাহলে যদি সিএম মনে করে নমিনেট করবে এমএলএ তোমার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, তাহলে এখানে থেকে গেল, এখানে আবার কি হবে, সিঙ্গেল কাউন্সিলর ভোট, আবার ওখানে যাবে, এটাই সিস্টেম। বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, নেক্সট টপিক কি আছে বলো? মেম্বারশিপ অফ পার্লামেন্ট। মেম্বারশিপ অফ পার্লামেন্ট। পার্লামেন্টে মেম্বারশিপ হওয়ার জন্য দুটো জিনিস বুঝবে, একটা লোকসভার, একটা রাজ্যসভা। একটার ক্ষেত্রে বললো কত বছর? 25 বছর। লোকসভার ক্ষেত্রে কত বছর? 25 বছর হয়ে গেলে তুমি লোকসভার ক্যান্ডিডেট হতে পারবা। আর রাজ্যসভার ক্ষেত্রে কত বছর? 30 বছর। মিনিমাম 30 ইয়ার্স হতে হবে রাজ্যসভা। ক্লিয়ার? এইবার তোমাদের কি মনে হচ্ছে, তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তুমি কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা? তুমি বিহার থেকে দাঁড়াতে পারবা? ভাবো, জানাটা হলো, তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তুমি কি বিহার থেকে দাঁড়াতে পারবা? ভাবো, আর হ্যাঁ হ্যাঁ উত্তর দিল, এটা দাঁড়াচ্ছে। তুমি বিহার থেকে দাঁড়াতে পারবা? হ্যাঁ পারবা। আমাদের বললো এখানটায় যে কনস্টিটিউয়েন্সি ব্যাপারটা ইন্ডিভিজুয়ালি স্টেটের উপর ডিপেন্ড করছে না, তুমি ভারতে জন্মগ্রহণ করলেই হবে। তবে এজ ক্রাইটেরিয়া 25 আর 30 বললো, লোকসভা 25, রাজ্যসভা 30 বললো। তার সঙ্গে বললো কোয়ালিফিকেশন থাকতে হবে। কেমন কোয়ালিফিকেশন? ল অ্যাবাইডিং সিটিজেন এবং ভারতীয় সিটিজেন হতে হবে। ওথ মানে শপথ গ্রহণ করতে হবে। বুঝতে পারছো? কিছু কন্ডিশন রুলস রয়েছে যেগুলো মানতে হবে, যেগুলো মানার পরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি পারফেক্ট পার্সন রয়েছো দাঁড়ানোর জন্য, তোমাকে লোকসভা দাঁড়া করাবে।